নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। তেল আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, কিন্তু কোন তেল ব্যবহার করা ভালো, কোন তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই নিয়ে যখন আলোচনা আসে তখন কিন্তু নানা মতামত, নানা বিভ্রান্তি তৈরি হয় আমাদের মনে। উঠে আসে একাধিক প্রশ্ন। হার্টের স্বাস্থ্য, ডায়াবেটিস নিয়ন্ত্রণ কিংবা ওজন নিয়ন্ত্রণ, এগুলোর জন্য কোন তেল ভালো, কোন তেল ক্ষতিকর, এবং সর্বোপরি আমরা দৈনন্দিন খাদ্যাভ্যাসের জন্য কোন তেল ব্যবহার করব, কোন তেলকে বেছে নেব, সেটা জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আজকের জীবনে। তাই আজকে আমরা তেল কোনটা স্বাস্থ্যকর, কোনটা ক্ষতিকর, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে আজকের পর্বে আলোচনায় রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক, স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি। আমি স্যারের কাছে যাব আপনাদের প্রশ্ন নিয়ে। তার আগে বলি, ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আপনাদের যা যা প্রশ্ন আছে এই তেল সম্পর্কিত, তার উত্তর কিন্তু আপনারা পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন বা মতামত লিখবেন এবং শেয়ার করবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথের লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে আমরা তরুণ প্রজন্মের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে প্রতিনিয়ত আলোচনা করছি। আপনারা সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট। স্যার, প্রথমেই যেটা বিষয়, যে আমরা যখন তেলের বিষয়টা আলোচনা করি তখন আমাদের একটা চিন্তা নেমে আসে যে এক এক সময় এক একটা মতামত আমরা পেয়েছি। কখনো ডাক্তারবাবুরা বলেছেন তেল খাবেন না, তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কখনো বলেছেন মেপে খান, কখনো বলেছেন সাদা তেল ভালো, কেউ কেউ বলেন সর্ষের তেল। তো এই নিয়ে একটা নানা মহলে নানা বিভ্রান্তি, নানা প্রশ্ন, নানা মতামত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই বিষয়টা আপনার কাছে জানবো। আপনার কাছে শুরুতে যেটা জানতে চাইবো, রান্নার ক্ষেত্রে তেল বেছে নেওয়ার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত? একটা কথা প্রথমে বলে রাখি, তেল শরীরের পক্ষে ক্ষতিকর এই কথাটা ভুল। প্রত্যেক মানুষকে হেলদি থাকার জন্য একটা পরিমিত পরিমাণ ভালো তেল খেতে হয়। মাত্রাটা হচ্ছে 20 গ্রাম পার ডে। এটা হচ্ছে মিনিমাল এসেনশিয়াল রিকোয়ারমেন্ট, এটা কিন্তু দরকার। এবার কোন তেল ভালো, মানে ভোজ্য তেলের মধ্যে কোন তেল ভালো, সেটা ডিপেন্ড করে তেলের মধ্যে কি কি কোয়ান্টিটি, মানে কি জিনিস আছে। তেলের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট, অর্থাৎ শীতকালে যেটা জমে যায়, আর আনস্যাচুরেটেড ফ্যাট, যেটা শীতকালে জমে না। ধরুন, এবার আনস্যাচুরেটেড ফ্যাট না দুভাবে আছে। একটা হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাট, পুফা, আর একটা মোনো আনস্যাচুরেটেড ফ্যাট, মুফা। মোট কথা, আমাদের স্বাস্থ্য ভালো রাখতে গেলে তেলের আমাদের স্যাচুরেটেড ফ্যাট কম থাকতে হবে, পলি আনস্যাচুরেটেড ফ্যাট বেশি থাকতে হবে, মোনো আনস্যাচুরেটেড ফ্যাট মাঝারি অ্যামাউন্ট থাকতে হবে। এটা গেল তো তেলের ব্যাপারটা। কিন্তু তেলের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে স্মোকিং পয়েন্ট। স্মোকিং পয়েন্টটা কি জানেন? ধরুন, আপনি একটা তেল আপনি কড়াইতে বসিয়ে দিলেন, দেখলেন একটা পার্টিকুলার টেম্পারেচারের পর একটা নীল রঙের ধোঁয়া উঠতে আরম্ভ করলো তেল থেকে। সেই পয়েন্টটা হচ্ছে স্মোকিং পয়েন্ট। যে তেলের যত হাই স্মোকিং পয়েন্ট, সেই তেল তত ভালো। কারণ কি, যেই তেলটাকে স্মোকিং পয়েন্টে নিয়ে যাওয়া হয় গরম করে, সেই তেলের কিন্তু ভেতরের যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো ট্রান্স ফ্যাটে পরিণত হয়, যেটা শরীরের পক্ষে খারাপ। সুতরাং যে কোনো ভোজ্য তেল কেনার আগে আমাদের এই দুটো জিনিসের কথা মাথায় রাখতে হবে। তাতে তার কতটা স্মোকিং পয়েন্ট, যত বেশি স্মোকিং পয়েন্ট হবে, যত গরম করলে সে ভাঙবে, অর্থাৎ কম গরমে আপনি ভালো করে রান্না করতে পারবেন, সেটা ভালো তেল। আর সেই তেলে যদি কম পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে, সেটা ভালো তেল। তো এইভাবে আমরা কিন্তু তেলকে বিচার করি। এবার স্যার, এইভাবে বিচার করে আমরা যখন স্বাস্থ্যকর তেলের প্রসঙ্গে আসবো, তখন কোন তেলকে আপনি স্বাস্থ্যকর তেল বলবেন এবং সেটা কেন? যদি আমরা একদম প্রথম থেকে দেখি, আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রথম একদম ফার্স্ট থাকবে কিন্তু অ্যাভোকাডো অয়েল, সেকেন্ড থাকবে অলিভ অয়েল। কেন স্বাস্থ্যকর এই দুটো তেল? এদের স্মোকিং পয়েন্ট খুব হাই এবং এই তেলে প্রচুর পরিমাণে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে। মুশকিলটা হচ্ছে এই দুটোই বাঙালির জিভে সয় না। তাহলে বাঙালির জিভে সয় এরকম তেল দিয়েই আমাকে কথা বলতে হয়। বাঙালি মানে সর্ষের তেল, একদম সোজা কথা। আর অনেকের মনে না একটা অদ্ভুত ধারণা আছে, সর্ষের তেল মানেই খারাপ। এটা একদম ভুল ধারণা।
সর্ষের তেলের হাই স্মোকিং পয়েন্ট খুব ভালো একটা গুণ। সর্ষের তেলে কিন্তু প্রচুর পরিমাণে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অনেক কম থাকে। সর্ষের তেলের রান্না হার্টের পক্ষে অপকারী না। কোন দিক থেকে সর্ষের তেল একটু পিছিয়ে আছে জানেন? সর্ষের তেলে একটু ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ যারা হাইপার ইউরিসিমিয়ায় ভোগে, অর্থাৎ যাদের ইউরিক অ্যাসিড বেশি থেকে কিডনির কোনো প্রবলেম হচ্ছে, তাদের সর্ষের তেলের রান্না কম খাওয়া উচিত। আদারওয়াইজ বাকি সুস্থ বাঙালিরা সর্ষের তেলে একবার গরম করে সেই সর্ষের তেল কিন্তু বারবার গরম করবেন না। বারবার গরম করলেই কিন্তু তার থেকে ট্রান্সফ্যাট হবে। সর্ষের তেল অনায়াসে বাঙালিরা খেতে পারে, ভালো লাগে খেতে, আমারও ভালো লাগে, আপনারাও খান। এরপরে আসুন পরের তেল, যেটা নিয়ে প্রচুর আলোচনা হয়, সেটা হচ্ছে ধরুন রাইস ব্র্যান অয়েল। মানে বলতে পারেন রাইস ব্র্যান অয়েল কিন্তু আজকাল ঘরে ঘরে চলছে এবং এটার স্মোকিং পয়েন্ট বেশি। এতে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন এ, সি, ডি অবধি থাকে। এটাতে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। রাইস ব্র্যান অয়েল কিন্তু ভালো। আর সানফ্লাওয়ার অয়েল, সূর্যমুখীর তেল কিন্তু খুবই স্বাস্থ্যকর, কিন্তু দেখা গেছে একটা পার্টিকুলার পার্সেন্টেজে যদি সূর্যমুখীর তেলের সাথে আমরা রাইস ব্র্যান অয়েল মেশাতে পারি, সেটা হার্টের পক্ষে সবচেয়ে ভালো। বাজারে অনেক জায়গায় পাওয়া যায় এই দুটো অয়েল মিশিয়ে। আপনারা একটু সার্চ করলেই দেখতে পাবেন যে বহু কোম্পানি নিয়ে এসেছে এই দুটো তেল একটা পার্টিকুলার প্রপোর্শনে মিশিয়ে, যাতে আমাদের বডিতে অ্যাথেরোস্ক্লেরোসিস অর্থাৎ কোলেস্টেরল ডিপোজিশন যাতে কম হয়। খারাপ তেল কিন্তু আনফর্চুনেটলি সাউথ ইন্ডিয়ানরা যেটা ইউজ করেন নারকেল তেল। নারকেল তেল এমনি ভালো, কিন্তু যেহেতু এটা শীতকালে জমে যায়, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা বেশি থাকে, সুতরাং নারকেল তেলের রান্না কম খাওয়াটা বেটার। আরেকটা ক্ষতিকর তেল যেটা পাম অয়েল, দামটা অনেকটা কম পড়ে, কিন্তু পাম অয়েলে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। সুতরাং একটা সাধারণ আইডিয়া করতে পারলেন আপনারা, বাদাম তেল ধরুন, বাদাম তেলও কিন্তু যথেষ্ট ভালো, কারণ তবে এর স্মোকিং পয়েন্ট অন্যদের চেয়ে স্লাইটলি একটু কম হলেও যেহেতু পুফা অর্থাৎ পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, বাদাম তেলও কিন্তু ভোজ্য তেলের মধ্যে একটা ভালো ক্যাটাগরিতে নিয়েছে। সুতরাং বাঙালিদের জন্য আমি বলবো কিছুটা সর্ষের তেল খান, কিছুটা না রাইস ব্র্যান অয়েলের সাথে সানফ্লাওয়ার অয়েলের কম্বিনেশন খেতে থাকুন, কারণ স্বাদ হিসাবে অলিভ অয়েলের খাওয়া আপনারা সহ্য করতে পারবেন না। আচ্ছা, যদি জিভেরই সুখ না থাকে তাহলে এত ডায়েট মেনে লাভটা কি, তাই না? এখানে যখন আমরা প্রশ্নগুলো আপনাকে করছি, তখন দু একটা জিনিস মাথায় আসে যে লেখা থাকে রিফাইন্ড অয়েল, কোল্ড প্রেসড অয়েল। তো এগুলো সাধারণত না আমরা বুঝতে পারি না যে কোনটা কি জন্য লেখা বা কি কারণে সেগুলো আলাদা করে মার্ক করা হচ্ছে। তো এটা সম্পর্কে যদি আপনি একটু জানান। কোল্ড প্রেসড অয়েল হচ্ছে যেমন কাচ্চি ঘানি সর্ষের তেল, অর্থাৎ নর্মাল টেম্পারেচারে সেটাকে প্রসেস করা হয়, প্রেস করা হয়, কোল্ড প্রেসড। যেমন ঘানি টানা সর্ষের তেল, আমি একদম সহজ উদাহরণ দিই। যেহেতু বেশি টেম্পারেচারে এক্সপোজড হয় না, তেলে যে নিউট্রিয়েন্টস গুলো থাকে, ভিটামিন এ বা অন্য নিউট্রিয়েন্টস গুলো, সেগুলো ইনট্যাক্ট থাকে। সুতরাং এটা কিন্তু একটা ভালো দিক। আর যেগুলো হিট প্রসেস, যেমন ধরা যাক আমাদের রাইস ব্র্যান অয়েল, ওটা কিন্তু মানে আপনি কোল্ড প্রেস করতেই পারবেন না। সানফ্লাওয়ার অয়েল, সূর্যমুখী, এটাও কিন্তু কোল্ড প্রেস হলেও এটা কিন্তু একটু মানে অলওয়েজ একটুখানি গরমে 200 ডিগ্রি টেম্পারেচারে এদের নিয়ে যেতে হয় তেল বানানোর জন্য। সুতরাং দুটোর মধ্যে যদি ফ্যাটি অ্যাসিড বা পুফা বা যদি মুফা বা স্যাচুরেটেড ফ্যাট দেখেন, কোনো পরিবর্তন নেই। শুধু নিউট্রিয়েন্টসগুলো যেগুলো গরমে নষ্ট হয়ে যায়, সেগুলো কোল্ড প্রেসড অয়েলে ভালো থাকে, কিন্তু বহু তেলই কোল্ড প্রেস অয়েলে তৈরি করা যায় না। সুতরাং দুটোরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু কেউ যদি আমাকে সর্ষের তেল একটা কোল্ড প্রেসড আর একটা হট প্রেস দেয় প্রসেস, তাহলে আমি কোল্ড প্রেসটা
কিনতে প্রেফার করব। এই যে আপনি এতক্ষণ ধরে বললেন যে স্যাচুরেটেড, মোনো আনস্যাচুরেটেড, পলি আনস্যাচুরেটেড ফ্যাট, এগুলো শরীরের উপর কিভাবে প্রভাব ফেলে এটা যদি একটু আপনি বুঝিয়ে বলেন। আসলে কি, আমাদের শরীরে সবচেয়ে অসুবিধাজনক হচ্ছে আমাদের শরীরের আর্টারির মধ্যে যে কোলেস্টেরল ডিপোজিট করে। এই কোলেস্টেরল ডিপোজিট করে হচ্ছে আমাদের কিছু লাইপোপ্রোটিন, যেগুলো এইগুলোকে কোলেস্টেরলগুলোকে ক্যারি করে। যেমন ধরুন লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এরা কি করে, আপনি খাবার খেলেন, খাওয়ার থেকে যে লাইপোপ্রোটিন তৈরি হলো ফ্যাটের থেকে, সেই লাইপোপ্রোটিনটা নিয়ে গিয়ে আর্টারিতে গিয়ে সেখানে কোলেস্টেরল ডিপোজিট করালো। অন্যদিকে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন কি করে, আর্টারিতে যে আপনার অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ বা কোলেস্টেরলগুলো আছে সেগুলোকে সরিয়ে দেয়। এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা যদি খাই, লো ডেন্সিটি লাইপোপ্রোটিনের পরিমাণ কমে, হাই ডেন্সিটি বাড়ে না, কিন্তু এলডিএল কোলেস্টেরল মানে খারাপ কোলেস্টেরলের মাত্রাটা কমে। কিন্তু এটাকেই যখন আমরা দুবার ফোটাই, যেটা আমরা চপের ক্ষেত্রে দেখতে পাই, একই তেল সারা দিন ধরে ফুটছে, সেটা তখন আর তেল থাকে না, ফুল অফ ট্রান্স ফ্যাট। তবে চপকেই বা দোষ দেব কেন? আপনি কেএফসিতে যান, কেএফসিতে গিয়ে আপনি কোনো চিকেন ধরুন পপকর্নের অর্ডার দিলেন, ফুল অফ ট্রান্স ফ্যাট। চেষ্টা করুন এই ধরনের প্রসেসড ফুড খাওয়ার অভ্যেসটা ইয়ং জেনারেশন থেকে আস্তে আস্তে চলে যায়, যাতে তারা একটু চপ খাক, একবার ভেজে চপ খাক, বাড়িতে সর্ষের তেলে চপ খাক, আমার কোনো আপত্তি নেই। আর বাইরের প্রসেসড ফুড, জাঙ্ক ফুড যতটা সম্ভব আমাদের ছেলেরা যদি অ্যাভয়েড করে, তাহলে ট্রান্স ফ্যাট আমাদের শরীরে কম ঢুকবে, খারাপ কোলেস্টেরলের মাত্রা আমাদের শরীরে কম হবে, ডায়াবেটিসের সম্ভাবনা আমাদের শরীরে কম হবে। আমাদের তো এই বাঙালি বাড়িতে মানে তেল সর্বস্ব রান্নায় তেলের পরিমাণটা কমানোর জন্য যদি কয়েকটা বিকল্প উপায় আপনি একটু বলে দেন। আমার মনে হয় যেটা আমাদের খুব কমন নলেজে করতে পারি, এয়ার ফ্রায়ার ইউজ করা যায় কিনা কিছু ক্ষেত্রে, যেখানে তেল খুব একটা লাগে না। আর খুব মিনিমাম তেলে রান্না করার অনেক উপায় আছে। ধরুন আপনি মাছ রান্না করলেন, তেল অত বেশি দেওয়ার দরকার পড়লো না, এরকম ভাবেই রান্নাটা করুন। মুখের অভ্যাসটাও একটু বদলান, আপনার প্রিয় তেলই খাবেন, আপনি সর্ষের তেলেরই মাছ খাবেন, তেলটাকে একটু কম দিন, দেখবেন রান্নার টেস্ট খারাপ হবে না। আর তেলের বিকল্প হিসেবে যদি রান্নার স্বাদ আনতে হয়, অল্প পরিমাণ ঘি খাওয়া কিন্তু ভালো। এটা আবার বলছি, শুনে অনেকে হয়তো অবাক হবেন, ঘি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে সবাই বলেছে। না, ঘি বেশি পরিমাণে খাওয়া ক্ষতিকর, কিন্তু খাঁটি ঘি যদি 1 চামচ কেউ খায় ডেলি, সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়। তার কোলেস্টেরল বেশি থাকলেও ক্ষতিকর নয়, কারণ তার মধ্যে আরো অনেক গুণাগুণ আছে। স্যাচুরেটেড ফ্যাট যেমন আছে, সেটা যেমন খারাপ জিনিস, কিন্তু অনেক গুণাগুণ আছে যেটা মানুষের হেলথকে ভালো রাখতে সাহায্য করে। আমি একটা কথাই বলতে চাই, কিছু লোক খাবো না বলে টোটাল বন্ধ করে দেয়, কিছু লোক খেতে আরম্ভ করলে সব খেতে থাকে। আমরা না সবেতেই মাত্রাতিরিক্ত ব্যাপারটায় চলে যাই। একটু মেপে খেলে অনেকদিন ভালো থাকবেন, খাওয়ারও টেস্টটা পাবেন, লোকে আপনার পেছনে লাগবেও না তেল খেতে দেখলে। সুতরাং পরিমিত খান, ভালো থাকুন, বেশি দিন ভালোভাবে বাঁচুন, এটাই আমাদের একমাত্র কাম্য। ঘি যেমন ভালো, ঘি আর মাখনের মধ্যে কোনটা বেশি ভালো? ঘি ডেফিনেটলি। মাখন কিন্তু অতটা ভালো নয়, সুতরাং পারলে মাখন অ্যাভয়েড করুন। কিন্তু ঘিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই, অন্তত 1 চামচ থেকে 2 চামচ গরম ভাতের সাথে একটু ঘি, তার সাথে একটা ইলিশ মাছ ভাজা, আপনি ভাবুন তো দেখি, এই বর্ষাকালে এটা ছাড়া চলবে কখনো? অনেক ধন্যবাদ স্যার। দর্শক বন্ধু, আপনারা শুনলেন এতক্ষণ ডাক্তারবাবু তার গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের দিলেন। আসলে এই তেলটা কিন্তু বেছে নেওয়াটা এটা শুধুমাত্র স্বাদের হেরফের সেটা নয়, স্বাদ বাড়ানোর জন্য বলা নয়, আসলে এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটা সিদ্ধান্ত হতে চলেছে। কাজেই সঠিক তেলটা আগামীকাল থেকে বেছে নিন। ডাক্তারবাবু যেমনটা বললেন সেই পরামর্শ মেনে চলুন। যদি আপনি হার্টের পেশেন্ট হন, যদি আপনার ডায়াবেটিসের সমস্যা থাকে, কিংবা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন, সেজন্য আপনি কিন্তু তেল নির্দ্বিধায় খেতে পারেন। কোন তেলটা খাবেন, দোকানে গিয়ে কোন তেলটা কিনবেন বা অনলাইনে কোন তেলটা
অর্ডার করবেন সেটা সিদ্ধান্তটা নেওয়ার আগে স্যারের এই পরামর্শগুলো মাথায় রাখুন। আশা করি আপনারা সুস্থ থাকবেন। আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতেই পারেন, আমরা পরবর্তীতে আলোচনা করব, চেষ্টা করব উত্তরগুলো দেওয়ার। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।